কলকাতা নাইট রাইডার্স অবশেষে ফাইনালে গেল। 2024 আইপিএলের ফাইনালে পৌঁছেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। এবার কলকাতার প্রতিপক্ষ কোন দল হলে কলকাতার সুবিধা হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএলে ফাইনালে পৌঁছেছে। অবিশ্বাস্য খেলেছে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাটিং বোলিং সব দিক থেকে ভালো পারফরমেন্স করেছে। যেটা সব থেকে হায়দ্রাবাদ ভুল করেছে সেটা হলো প্রথমের দিকে ব্যাটিং করে। ওই পিচে কেউ প্রথমের দিকে ব্যাটিং করে ভেবেছিল হয়তো পিচটা স্লো হবে, এই জন্য প্রথমে, এবং ওরা যেহেতু চেস করতে পারে না, হায়দ্রাবাদ চেস করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে, এই জন্য তারা ভেবেছিল চাপমুক্তভাবে ব্যাটিংটা করে নেবে। কিন্তু মিচেল স্টার্ক যেভাবে সুইং করাচ্ছিল, যেভাবে বলগুলো করছিল, ট্র্যাভিসের যেভাবে আউট হয়ে গেলে, এটা তো আর কলকাতা না। কলকাতার যদি ওরকম অবস্থা হতো 4 উইকেট পড়ে গেলে কলকাতা তা আরও কিছু রান করতে পারত। ওইখানে ওই রানই হতো না, 160 রান করেছিল, 160 রানই হতো না, তারও কমে অল আউট হয়ে যেতে পারতো যদি আর কি না টানতো ওই রাহুল ত্রিপাঠী রিভিউটা নিলেও না কলকাতা বুঝতে পারেনি, তাই না হলে আরও কম রানে অল আউট হয়ে যেত। হায়দ্রাবাদ নিজেদের অনেক কিছু মনে করেছিল, ভেবেছিল কলকাতার থেকেও সেরা দল। বেশি ভাব নিলে যে অবস্থা খারাপ হয় এটাই বোঝা গেল, বেশি ভাব নিয়েছিল। আর প্যাট কামিন্স যখন অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছিল, একবার ইংল্যান্ডকে হারিয়েছিল আহমেদাবাদের পিচে, একবার ভারতকে হারিয়েছিল। আর এইখানে গুজরাটের মুখোমুখি একবার হয়েছিল গ্রুপ লিগে, সেটাও হেরেছিল আহমেদাবাদের পিচে। আবার ওটাও মনে হয় প্রথমে ব্যাট করে হেরেছিল। এখানে ভুল ডিসিশন নিয়েছিল, ওই জন্য শ্রেয়াস বলেছিল আমি চেস করতে চাই। এবার চেন্নাইতে আরেকটা ম্যাচ যা জিতবে, কলকাতা কিন্তু কাপ নিয়ে নেবে, এটা যেন হয়। কাপ নিয়ে নিলে এর থেকে খুশির বিষয় আর কিছু হতে পারে না। অবশেষে কলকাতা কাপ নিয়ে নিলে এটা যেন হয়, নাহলে খুবই কষ্ট পাবো। এত ভালো খেলার পরও যদি ভারতের মতো হেরে যায়, তবে এরকম যদি এই যে আজকের ম্যাচটা যেরকমভাবে খেললো, গতকালকের ম্যাচটা সেরকমভাবে যদি খেলতে পারে তাহলে কলকাতা কাপ পাবে নিশ্চিত। এবার যদি সেইভাবে না খেলতে পারে, ক্যাজুয়ালি খেলে, বাজেভাবে খেলে, তাহলে আলাদা ব্যাপার, তাহলে ভালো খেলতে পারবে না। কলকাতা ভালো খেলবেই না কেন, কোনোবার দেখিনি এরকমভাবে ভালো পারফরমেন্স করতে। আমি একটু বলছি ব্যাট হাতে কতজন প্লেয়ার ভালো খেলছে। ব্যাট হাতে সুনীল নারিন 482 রান করেছে, সল্ট 435 রান করেছে। সল্টের পরিবর্তে গুরবাজ খেলেছিল, গুরবাজও খারাপ খেলেনি, স্টারটা ভালোই দিয়েছিল, বাট বড় স্কোর করতে পারেনি, ঠিক আছে, চলে গেছে। উইকেট কিপিংটা ভালো করেছে। শ্রেয়াস আয়ার 345 রান করেছে, ভেঙ্কটেশ আয়ার 318 রান করেছে। বল হাতে চক্রবর্তী নিয়েছে 20 উইকেট, হর্ষিত রানা 17 উইকেট, নারিন 16 উইকেট, রাসেল 16 উইকেট, মিচেল স্টার্ক 15 উইকেট, 10 উইকেট হলো বৈভব আরোরা। অবিশ্বাস্য খেলেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। এতজন মিলে উইকেট নিয়েছে, এতজন মিলে রান করেছে, এটা দলগত পারফরমেন্স যেরকম করা উচিত কলকাতা নাইট রাইডার্স সেরকম করেছে। কলকাতা নাইট রাইডার্স ওর জন্য ভালো খেলেছে, শুধু কাপ নেওয়ার অপেক্ষা। কাপ নিতে পারলে খুবই খুশি হয়, এখন দেখা যাক কাপটা নিতে পারে নাকি। এবার যদি ফাইনালে গিয়ে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স, সেটা সব থেকে কলকাতার জন্য বাজে হবে, একটা বাজে ব্যাপার হবে যে এত ভালো খেলার পরও যে হারলাম আমরা, এটা যেন না হয়। এবং চেন্নাইয়ের পিচে কলকাতা চেস করবে নাকি জানি না, নাকি প্রথমে ব্যাটিং করবে, পিচ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। শ্রেয়াস আর অন্তত ফাইনাল ম্যাচটা জিতুক, এবং ফাইনাল ম্যাচ টসেও জিতুক। টসে কিন্তু হেরেছিল, এই ম্যাচটাও টসে হেরেছিল আহমেদাবাদের পিচে, প্যাট কামিন্স ভুল ডিসিশন নিয়েছিল না হলে কলকাতা যখন প্রথমে ব্যাট করতো কলকাতারও অসুবিধা হতো। আর কলকাতার বোলাররা যখন বল করছিল তখন তার একটু সুইং পেয়েছিল, সেটা বৈভব আরোরা হোক বা মিচেল স্টার্ক হোক, প্রথম 2-4 ওভার একটু সুইং করছিল, 2-4 ওভার সুইং করছিল। সুইংটায় অসুবিধা কাজে লাগাতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়াররা। ওই বলগুলো যে ছেড়ে দেবে বা বুঝে খেলবে সেগুলো করতে পারেনি। প্রথম বল থেকে তারা চালাতে গেছে, আউট হয়ে গেছে। আর এর আগে কলকাতার বিরুদ্ধে যখন হায়দ্রাবাদের ম্যাচ হয়েছিল, সে ম্যাচেও কলকাতার ব্যাটাররা শুধু চালাতে যাচ্ছিল আর আউট হয়ে যাচ্ছিল। তারপর তো সেখান থেকে 4 উইকেট পড়ে গেছিলো, সেখান থেকে অ্যান্দ্রে রাসেল 64 রানের ইনিংস খেলেছিল ফার্স্ট ম্যাচটায়, আর ওরকম ইনিংস খেলতে লাগেনি। আর অ্যান্দ্রে রাসেল এই প্রথম কলকাতার ওই ফাইনাল খেলবে, এর আগে কখনো খেলেনি, 2021 সালে খেলেনি। 2021 সালে অ্যান্দ্রে রাসেলের জায়গায় সাকিব খেলেছিল, অ্যান্দ্রে রাসেলের চোট ছিল। অ্যান্দ্রে রাসেল বাকি ম্যাচগুলো খেলেছিল, বাট ওই ম্যাচে খেলতে পারেনি, ফাইনাল ম্যাচে। ওইখানে তো কলকাতা হেরেছিল, সেইবার হেরেছিল কিন্তু তারা 3 নম্বর 4 নম্বর দল হিসেবে। এবার যারা 1 নম্বর 2 নম্বর দল এরাই কিন্তু কাপ জেতে। তবে কলকাতার জন্য সুবিধা হয় রাজস্থান দল যদি ফাইনালে ওঠে, হায়দ্রাবাদ আর না ওঠে, হায়দ্রাবাদ শিওর যদি ফাইনালে ওঠে আবার জেতার চেষ্টা করবে, ওর থেকে দরকার নেই। আরসিবি অথবা উঠুক হায়দ্রাবাদ, এই রাজস্থান রয়্যালস, তাহলে একেবারে সেরা হবে। রাজস্থান রয়্যালসের সাথে যদি কেকেআরের খেলা পড়ে, তা চেন্নাইয়ের পিচে খেলা হবে, রাজস্থান রয়্যালসের কেকেআরের আর কি অনেকটা সুবিধা হবে ম্যাচটা জিততে। আর যদি না পড়ে সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হবে। এখন দেখা যাক যে কি হয়। হ্যাঁ, অসাধারণ, জাস্ট সেরা।
আর গৌতম গম্ভীর আসাতে মানে কলকাতাটা আলাদাই খেলেছে, একমাত্র গৌতম গম্ভীর আসার জন্যই ভালো খেলেছে। শ্রেয়াস হয়তো ভালো অধিনায়কত্ব করেছে, বাট মানে গৌতম গম্ভীর যে প্ল্যানগুলো করেছে সেগুলো সবই কাজে লেগেছে। তবে ফাইনাল ম্যাচ কাজে লাগুক, আমরা ট্রফি তুলে নিই, তৃতীয়বার ট্রফি তুলে নিই। এই নিয়ে 10 বার বোধহয় আইপিএলের ফাইনালে গেছে চেন্নাই সুপার কিং, 6বার গেছে মুম্বাই, তার মধ্যে জিতেছে 5বার। আর কলকাতা নাইট রাইডার 4বার গেছে, তার মধ্যে কিন্তু 4বার গেছে এই নিয়ে, 2বার তো জিতেছে, 1বার হেরেছে, আর 1বার কী হয় এখন সেটাই দেখার বিষয়। তবে শ্রেয়াসের একটা বাজে রেকর্ড রয়েছে। শ্রেয়াসের অধিনায়ক হিসেবে ফাইনালে গেছিলো 2020 আইপিএলে, সেবার হেরে গেছিলো। আর এটা জাস্ট অন্য কলকাতা, এটা হলো অন্য কলকাতা নাইট রাইডার্স, যার ওপর ভরসা করা যায়, যারা ভালো খেলতে পারে, লড়াই করতে পারে, যাদের বোলাররা উইকেট নিতে পারে। আর বরুণ চক্রবর্তী একটুর জন্য পার্পেল ক্যাপ জিততে পারবে না। যদি 24টা উইকেট নিতেও পারে সেক্ষেত্রে হার্ষাল প্যাটেল পাবে না বরুণ চক্রবর্তী পাবে, সেক্ষেত্রে মনে হয় বরুণ চক্রবর্তী পেতে পারে। তার কারণ বরুণ চক্রবর্তীর দল যদি কাপ নেয় মনে হয় পেতে পারে পার্পেল ক্যাপ, নাকি হার্ষাল। দুইজনে একই ধরনের উইকেট নিলে কি হিসাব করা হয় জানি না, ওভার কম করেছে কে সেটা হয়তো দেখা হয়। আর একটা ম্যাচ মাঝে পেলে, বৃষ্টির জন্য যদি না হতো বরুণ চক্রবর্তী শিওর পার্পেল ক্যাপ নিতে পারতো, ওইখানেই কলকাতা পিছিয়ে পড়েছে। তারপর সল্ট কি গুরবাজকেও দেখে নেওয়া যেতে পারত। গুরবাজ একটু যা শুরুটা করে দিয়েছে ব্যাস, তারপর 2 হায়ার রয়েছে, পরে অ্যান্দ্রে রাসেল ছিল, রিঙ্কু সিং ছিল, সবাই মিলে হয়ে যেত। তবে ফাইনাল ম্যাচে তবে এই রানটাই যদি 190-95 হতো, আমাদের দেখে মনে হচ্ছে হয়তো চেঞ্জ হয়ে যেত, কিন্তু সেখানে হয়তো চাপে পড়তে পারত। আর ট্র্যাভিস হেডের বলে 6গুলো মারছিল শ্রেয়াস আয়ার, যে কী যে ভালো লাগছিল, অসাধারণ। অন্যদিন নিজে ব্যাট হাতে জ্বলে ওঠে, আজকে বল হাতে রান মেশিন, রান দিচ্ছিল প্রচুর। আর প্যাট কামিন্স নিজেকে ভেবেছিল অনেক কিছু, বেশি ভাব নিলে এরকম হারতে হয়, বেশি ভাব নিয়েছিল, হেরেছিল। ভাব নিয়ে বেশি ভুল সিদ্ধান্ত নিয়েছিল, টসে জিতে প্রথমে ব্যাট। এবার ওই ম্যাচে হায়দ্রাবাদ আবার ভালো খেলবে, আর হায়দ্রাবাদ সত্যি কথা বলতে আনপ্রেডিক্টেবল টিম, এক ম্যাচে এত ভালো খেলে আর এক ম্যাচে খেলতেই পারে না, মানে এটাই হলো সমস্যা। কলকাতা যদি ক্যাজুয়ালি খেলতো এই ম্যাচটা কখনোই জিততে পারতো না। আর ওরাও মানে যেহেতু কলকাতার উইকেট পড়ছিল না, আর হেনরি ক্লাসেন একবার ক্যাচ মিস করে, ট্র্যাভিস হেড একবার ক্যাচ মিস করে, ওদেরও মনোবল ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। ওই জন্য ওরাও আর কি খেলবে, ওই জন্য ওরাও আর ভালো করে খেলতে পারছিল না, ওরাও ওই জন্য আউট হয়ে যাচ্ছিলো বারবার, মানে আউট হতেই, মানে প্লেয়ারদের আউটই করতে পারছিল না। বোলাররা বল করতে এসছে বাট কোনো কাজে লাগছে না। এবার এটা কমেন্ট বক্সে জানাও যে কলকাতা চ্যাম্পিয়ন হোক, এটা কারা কারা চাও, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। ওইদিকে তো আবার বাংলাদেশকে হারিয়ে দিল আমেরিকা, মানে ভারতের একটা প্লেয়ার হরপ্রীত সিং আর একটা করি অ্যান্ডারসন, নিউজিল্যান্ডের প্লেয়ার, তারা আমেরিকার হয়ে খেলছে, তারাই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। পূর্ণ শক্তির বাংলাদেশের দল যে সামনে টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে, সেই দল আমেরিকার কাছে যে হারছে, ভাবতেই কেমন লাগে। ব্যাটিং উইকেট থাকতেও যদি 36 রান 37 রান পাওয়ার প্লেতে তোলে, ওইখানেই তো পার্থক্য করে দেয়। আর এই যে হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে ম্যাচে, হায়দ্রাবাদ কিন্তু উইকেট পড়ে যাওয়ার জন্য পাওয়ার প্লেতে রানও করতে পারেনি। কলকাতা যেখানে রানটা করেছে, কলকাতার উইকেট পড়ে গেল, কলকাতা চালিয়ে খেলেছে। গুরবাজ নারিন আউট হয়ে গেছিলো, গুরবাজ 1 উইকেট পড়েছিল, তারপরে ভালো। আর গুরবাজের উইকেট কিপিং নিয়ে সমস্যা নেই, ব্যাটিং নিয়ে সমস্যা। আর গুরবাজ বলেছিল যে আমার মায়ের শরীর খারাপ এখনও রয়েছে, কেকেআর বলেছিল আমাকে কেকেআরের দরকার, এর জন্য আমি কেকেআরে ফিরে এসেছি, এমনটাই বলেছে। আর অ্যান্দ্রে রাসেল বলেছে যে আরসিবি সত্যি খুব ভালো লড়াই করেছে এবারের আইপিএলে, আমরা ফাইনালে উঠেছি, আমাদের ফাইনালে যতই কঠিন প্রতিপক্ষ হোক না কেন আমরা ভালো করার চেষ্টা করবো। আর কলকাতাকে কখনোই দেখিনি এরকমভাবে শক্তিশালীভাবে খেলতে, মানে শক্তিশালী 2014 এবং 12তে যেরকম কাপ নিয়েছিল, 2024-এও নেই। সেইবার গৌতম গম্ভীর ক্যাপ্টেন হিসেবে নিয়েছিল এবং চেন্নাইতে ফাইনাল ছিল। আর এইবার চেন্নাইতে ফাইনাল, কোন দল এখন মুখোমুখি হয় সেটাই দেখার বিষয়। তা কোন দল হলে সুবিধা হতে পারে সেটা তো বলেই দিলাম, মানে ওইটাই সুবিধা হবে। আর কলকাতার বোলাররা যে খুব ভালো বল করেছে তা কিন্তু না, কলকাতার বোলাররা মার খেয়েছে বাট উইকেট নিয়েছে। আর স্পিনাররাই কাজের কাজ করে দিয়েছে, 16টা উইকেট নারিন আর 20টা উইকেট বরুণ চক্রবর্তী। মানে বরুণ চক্রবর্তী আর নারিন অসাধারণ বল করেছে। আর নীতিশ রানার তো বল করা লাগেনি। আর অনুকূল রায়, সুয়েশ শর্মা সেইভাবে সেইভাবে আর বল টল করেনি। আর বাকি সব পেসাররা রয়েছে, হর্ষিত রানা, বৈভব আরোরা, মিচেল স্টার্ক, অ্যান্দ্রে রাসেল, এই 4 জনে শুধু উইকেট তুলে গেছে টানা। মানে দারুণ দেখেছি। এবার ফাইনাল ম্যাচটা জিতুক কলকাতা নাইট রাইডার্স, সেইটুকুই চাইবো। কলকাতা কাপ নিয়ে নিক 2024 আইপিএলে, এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। তারপর আবার টি20 বিশ্বকাপ রয়েছে, তবে হেরে যাতে না যায় এর থেকে মানে খুবই কষ্ট পাবো। এত ভালো খেলার পর যদি হেরে যায়, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মতো ভারত যেরকম হেরেছিল সেরকম যেন কোনোভাবেই না হয়, এইটুকুই চাইবো। তাহলে আমার মনে হয় অসুবিধা হবে না খুব একটা। তো এখন দেখা যাক কী হয়, মানে
বোঝা মুশকিল কোন দল ওঠে, হয় রাজস্থান উঠবে, নয় আরসিবি উঠবে, না হলে হায়দ্রাবাদ উঠবে। হায়দ্রাবাদ আর একটা সুযোগ পাবে। হায়দ্রাবাদ হয়তো আজকে ভেবেছিল আজকের দিনটা আমাদের না, পরের দিন আমাদের হলেও হতে পারে, সেই জন্য চেন্নাইতে ম্যাচটা খেলবে ফাইনালের আগে শুক্রবার, মানে কোয়ালিফায়ার 2 ম্যাচ। এবার সেই ম্যাচে জিতলে কিন্তু হায়দ্রাবাদ আবার ফাইনালে যাচ্ছে। ফাইনালে গেলে কলকাতার চাপ হয়ে যাবে হায়দ্রাবাদ যদি যায়, আর রাজস্থান আর আরসিবি গেলেই ভালো হবে। এটাই হোক, আরসিবি রাজস্থান বা অনেকে ধরেই নিয়েছিল কলকাতা ফাইনালে যাবে, আমিও ধরে নিয়েছিলাম, আর একটু টেনশন হচ্ছিল। তারপর যে জিতলো আর টেনশনটা দূর হয়েছে। এখন রাজস্থান রয়্যালস আর আরসিবি এদের মধ্যে কখনো ফাইনাল হয়নি, মানে কলকাতার সাথে। এখন দেখা যাক এইবার হয় নাকি, বা হায়দ্রাবাদের সাথে ফাইনাল হয়নি। এর আগে যখন চ্যাম্পিয়ন হয়েছিল 2012 সালে চেন্নাইকে হারিয়েছিল কলকাতা, আর 2014-তে হারিয়েছিল পাঞ্জাবকে। আর এইবারের আইপিএলে চেন্নাই এবং পাঞ্জাব কিন্তু বিদায় নিয়েছে। আরসিবি রয়েছে, রাজস্থান রয়্যালস রয়েছে। রাজস্থান কে বলতে পারে হয়তো, তবে আমার মনে হচ্ছে রাজস্থান হয়তো ফাইনালে যেতে পারবে না, আরসিবির কাছে হয়তো হারতে পারে, হেরে বাদ চলে যাবে। আর আরসিবি এবং হায়দ্রাবাদের মধ্যে একটা যাবে, এবার কে যাবে সেটা বলা মুশকিল। আর ওদের মধ্যে কেউ হয়তো ফাইনাল খেলবে। রাজস্থান রয়্যালস এবার যদি চমকপ্রদ পারফরমেন্স করে দেয় তাহলে আলাদা ব্যাপার। মানে কলকাতার ভালো খেলার পেছনে মূল কারণ হলো গৌতম গম্ভীর, মানে প্লেয়ারদের সমর্থন করা। নাহলে এরকম যারা খারাপ খেলছিল তারা কি করে ভালো খেলা শুরু করলো, মানে অনবদ্য। আর 2021 সালে যে ফাইনালে উঠেছিল সেইবার ভয় ভয় লাগছিল। চেন্নাই টিমটা সেরা ছিল, প্রথম থেকে ভালো খেলছিল, বাট কাপ নিয়ে নিয়েছিল। আর কে আরও ভালো খেলেছিল, লড়াই করেছিল, বাট মিডিল অর্ডার কিন্তু কলকাতার খেলতে পারছিল না। 3জন টপ অর্ডার, মানে গিল, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ সেনাও খেলেছিল, আর তারপরে রাহুল ত্রিপাঠী, এই 4জন প্লেয়ার ভালো খেলেছিল ব্যাট হাতে। আর বল হাতে সেইভাবে কেউ সেরকম করতেই পারেনি। লকি একা ভালো করেছিল, বরুণ চক্রবর্তীও বল করেছিল, এই 2-1জন ভালো বল করেছিল। আর এইবার যেমন 4-5জন ভালো বল করছে, অন্যবার 2জন ভালো বল করেছিল, ব্যাট হাতে 3-4জন। আর ইয়ন মর্গান, দীনেশ কার্তিক এরা পুরোপুরি ফ্লপ, যার কারণে কলকাতার সমস্যা হয়েছিল। কোনো ফিনিশিং নেই, সাকিব আল হাসানও ফর্মে ছিল না। বল হাতে করেছিল, বাট সেইভাবে করতে পারেনি ব্যাট হাতে। সেটাই, মানে এইবার তো কাপ জেতা দরকার কলকাতা নাইট রাইডার্সের। দেখা যাক কলকাতা কাপ জেতে নাকি। কাপ জিততে পারলে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। তবে দেখা যাক, খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না। ওই ম্যাচের জন্য হয়তো খারাপ হলো কলকাতার, ব্যাটিং বোলিং কিছুই ভালো হলো না, সেক্ষেত্রে হেরে যাবে। তবে ওরকম না হয়, তবে চেন্নাইয়ের পিচে যেহেতু খেলা, ওটা কিন্তু স্লো পিচ, আহমেদাবাদের মতো পিচ কিন্তু কলকাতা পাবে না। বেশি মেরে না খেলতে, যে বুঝে খেলা উচিত, পিচ অনুযায়ী শটগুলো খেলা উচিত, তাহলে ভালো হবে। আর কলকাতার বেশিরভাগ প্লেয়ার হার্ড হিটার তো, তবে ভেঙ্কটেশ্বর আর যদি স্লো পিচও হয়, ডট বল যাতে না খেলে। ভেঙ্কটেশ্বরের প্রথম দিকে খেলা থেকে খুব বিরক্তি লাগছিল, সে কীরকম যেন স্লো খেলছিল প্রচণ্ড। তারপরে গত 2টো ম্যাচ ধরে দেখছি, বিশেষ করে এই যে আহমেদাবাদের পিচে দেখলাম, তাও একটু মেরে খেলেছে এবং বুঝে মারছিল। আর শ্রেয়াসও বেশি ধরে খেলছিল, আর অতিরিক্ত মানে ডট বল খেলছিল। এই ডট বলগুলোই কিন্তু প্রেশার হয়ে দাঁড়ায়, মানে টিমের জন্য। এই মানে প্রেশারগুলো একটু মানে বুঝে শুনে খেলা উচিত, এইটুকুই বলবো। দেখা যাক কি হয়। অবস্থা বাংলাদেশ আমেরিকার মতো টিমের কাছে হেরে যায়, মানে কি করে তারা T20 ওয়ার্ল্ড কাপ জিতবে। কিছু আমি মেনে নিচ্ছি, পাকিস্তান টিম পূর্ণ শক্তির দল নিয়ে আয়ারল্যান্ডের কাছে হেরেছিল, কিন্তু আয়ারল্যান্ড টিমে তাও একটু ভালো ছিল, হ্যারি টেকটক কিছু ভালো প্লেয়ার। কিন্তু আমেরিকা এইটা কোনো ভালো প্লেয়ার হলো? হ্যাঁ, 2খানা খেলে দিয়েছে, মানে তার মানে বুঝতে হবে যে কীরকম বোলিং করেছে। আমি একটু স্কোর কার্ডটা একটু বলি, আমি ম্যাচটা দেখিনি লাইভ, বাট আমি স্কোর কার্ড দেখছিলাম। এত জঘন্য, বাংলাদেশ আমেরিকার বিরুদ্ধে 200 রান করতে পারে না, 180 রান করতে পারে না, মাত্র 153 রানে আটকে যায় 6 উইকেটে 20 ওভারে। লিটন দাস করে 15 বলে 14 রানের ইনিংস, 1-4 1-6। জেসি সিং আউট করে। সৌম্য সরকার 13 বলে 20 রান, বাট শুরুটা ভালো করেছিল সৌম্য সরকার, বাট বড় ইনিংস খেলতে পারেনি। সৌম্য সরকার এমন একটা প্লেয়ার, যে ম্যাচে খেলবে একেবারে সুপার, যে ম্যাচে খেলতে পারবে না তো ব্যর্থ। শান্ত 11 বলে 3 রান। স্টিভেন টেইলর আউট করেছে। তাওহিদ হৃদয় 47 বলে 58 রান, 4-4 2-6। আরও মেরে খেলতে পারতো, বাট কানেকশান ঠিকঠাক হচ্ছিল না তাওহিদ হৃদয়ের, এই জন্য সে বড় শট খেলতে পারছিল না। আলী খান আউট করেছে, আর অত রিস্ক নেয়নি। এই আলী খানই কিন্তু বিভিন্ন T20 লিগে খেলে বেড়ায়, কলকাতার বিভিন্ন দলের হয়েও খেলেছে। তারপর সাকিব, এটা কোনো ইনিংস হলো? 12 বলে 6 রান, তাও আবার নেমেছে কত, 5 নম্বরে নেমে ফিনিশ করার দরকার, সেখানে সে 12 বলে 6 রানের টেস্ট ইনিংস খেলে, ঘুমানো ইনিংস খেলে আউট হয়ে গেছে। তার ম্যাচ কী করে জিতবে? হারপ্রীত সিং আর স্টিভেন টেইলর আউট করেছে। মাহমুদুল্লাহ 22 বলে 31 রান করেছে, 2-4 1-6। ভালো ব্যাটিং করেছে মাহমুদুল্লাহ রিয়াদ। জাকির আলী অনেক 5 বলে 9 রান, 2-4 মেরেছে। সাকিবের আরও পরে ব্যাটিং করতে নামা উচিত ছিল, জাকির আলীকে আরও আগে সুযোগ দেওয়া উচিত। জাকির আলী তাও ব্যাটিংয়ে কাজে লাগাতে পারে সুযোগ। আর 12 রান এক্সট্রা দিয়েছে আমেরিকার বোলাররা,
নেল ভেত্রকর 4 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। আলী খান 4 ওভারে 49 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। জেসি সিং 3 ওভারে 30 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। স্টিভেন টেইলর 3 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। করি অ্যান্ডারসন 2 ওভারে 10 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আর হারমিত সিং 4 ওভারে 27 রান দিয়েছে। হারমিত সিং ব্যাট হাতেও জ্বলে উঠেছে। এ হলো আন্ডার-19 প্লেয়ার ছিল ভারতের, 2012 সালের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলেছিল ভারতের হয়ে, ভারতেরই কিন্তু প্লেয়ার। লিটন দাস যখন আউট হয় বাংলাদেশের রান 34 রানে 1 উইকেট 4.3 ওভারে। আর সৌম্য সরকার 34 রানে 2 উইকেট 5.1 ওভারে। শান্ত 51 রানে 3 উইকেট 7.2 ওভারে। সাকিব 68 রানে 4 উইকেট 11.2 ওভারে। আর মাহমুদুল্লাহ 135 রানে 5 উইকেট 18.4 ওভারে। তাওহিদ হৃদয় 153 রানে 6 উইকেট 19.6 ওভারে। 1 থেকে 6 ওভারে মাত্র 37 রান তোলে বাংলাদেশ টিম। মানে অনেকে বলে না মায়ের দোয়া ক্রিকেট টিম, টিকটক টিম, অনেকে ট্রল করে বাংলাদেশকে। ট্রল করবে না কেন? যদি আমেরিকার মতো টিমের বিরুদ্ধে এই ব্যাটিংয়ের অবস্থা হয় তাহলে আর কি অবস্থা হবে? জঘন্য। দেখা যাক বাকি ম্যাচগুলো, আবার সিরিজ না হারে। আর একটা ম্যাচ হারলে কিন্তু সিরিজ হেরে যাবে। মানে বাংলাদেশ গেছে যখন ব্যাটিং প্র্যাকটিস করার জন্য, পিচ সম্বন্ধে জানার জন্য, তাই বলে এত খারাপ পারফরমেন্স করবে? একদিকে আইপিএলে ম্যাচ চলছিল, কলকাতা হায়দ্রাবাদের ম্যাচ, আর একদিকে চলছিল এই মানে বাংলাদেশ টিমের ম্যাচ, হেরে গেল। কি অবস্থা! আর মাহমুদুল্লাহ তাওহিদ হৃদয় 47 বলে 67 রানের পার্টনারশিপ হয়েছিল উইকেট পড়ে যাওয়ার পর, 4টে উইকেট পড়ে যাওয়ার পর। আর শান্ত আর তাওহিদ হৃদয়ের মধ্যে 24 বলে 17 রানের পার্টনারশিপ হয়। শান্ত আর তাওহিদ হৃদয়ের মধ্যে 15 বলে 17 রানের পার্টনারশিপ হয়। আর লিটন দাস আর সৌম্য সরকারের মধ্যে 27 বলে 34 রানের পার্টনারশিপ হয়। সত্যি কথা বলতে কি, এটা বলতে বাধ্য হচ্ছি যে সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম, এই দুটো প্লেয়ারকে দিয়ে ওপেন করা, লিটন দাসকে প্লিজ বাদ দেওয়া হোক। এ আর চলে না। আর শান্ত একটা ক্যাপ্টেন হয়ে এরকম ব্যাটিং করে? শান্ত আজকের ম্যাচে কি করেছে? 11 বলে 3 রান। মানে জঘন্য। একটা খারাপ খেলার লিমিট আছে, মানে কিছু বলার নেই। টেস্ট ইনিংস নাই খেলেছে, আর এটা তো আরও বাজে ইনিংস। মানে ক্যাপ্টেনই খেলতে পারে না। 5 উইকেট এটা চেস করে নিয়েছে, 154 রান চেস করে নিয়েছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস। 3 বল বাকি থাকতে লাস্টে 3 বলে দেখলাম না 5 বলে 3 রান বাকি ছিল লাস্ট ওভারে। তারপর তো সেটা ডিফেন্ড করতে পারলো না কেমন বলে দিচ্ছি। মাহমুদুল্লাহকে দিয়েছিল লাস্ট ওভার শান্ত। এই হলো ভালো ক্যাপ্টেন্সির পরিচয়। আর কে বলার হাতে ছিল? আর ছিল কিন্তু সাকিব আল হাসান ছিল, সাকিবকে কেন দিল না? বা রিশাদ হোসেন ছিল, রিশাদ হোসেনকেও দিতে পারতো, কিন্তু লাস্ট ওভারটা কেন এই মাহমুদুল্লাহকে দিল আমি বুঝলাম না। তারপর স্টিভেন টেইলর 29 বলে 28 রান করে, মুস্তাফিজুর রহমান আউট করে। আর অ্যান্ড্রিও ঘোষ, এই প্লেয়ারটা 18 বলে 23 রান করে। এই প্লেয়ারটা বোধহয় রিশাদ হোসেনের বলে আউট হয়েছিল। আর অ্যান্ড্রিও ঘোষ, এই প্লেয়ারটা আমার মনে আছে এখনও, সাউথ আফ্রিকার প্লেয়ার, তবে আমেরিকার হয়ে খেলে। এই প্লেয়ারটা ওই কলকাতার কোন টিমের হয়ে যেন খেলেছিল, আবার টিবাকো নাইট রাইডার্সের হয়ে। টিবাকো না, ওই আবুধাবি লিগ যেটা হয় ওইখানে খেলেছিল সম্ভবত। আর করি অ্যান্ডারসন 25 বলে 34 রানে। করি অ্যান্ডারসন ভালো প্লেয়ার ছিল নিউজিল্যান্ডের, কিন্তু নিউজিল্যান্ড তাকে সুযোগ দিত না, এর জন্য সে মানে সুযোগ পায়নি। 2টো 6 মেরেছিল। আর হারমিত সিং 13 বলে 33 রান, 2টো 4 3টে 6, 253 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে হারমিত সিং। দারুণ ব্যাটিং করেছে হারমিত সিং। মাহমুদুল্লাহ 2.3 ওভারে 20 রান দিয়ে কোনো উইকেট পায়নি। শরীফুল ইসলাম 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। শেখ মেহেদী হাসান 4 ওভারে 27 রান দিয়ে কোনো উইকেট পায়নি। মানে শেখ মেহেদী হাসান আর সাকিব আল হাসান অনেকটা একই ধরনের বোলার, মানে উইকেট টেকার না। রিশাদ হোসেন আবার মারও খাবে, উইকেটও নেবে, কিন্তু এই বোলারটা রান কম দেবে বাট উইকেট পাবে না। এ হলো সেরকম লেভেলের বোলার। সাকিব আল হাসান 3 ওভারে 16 রান দিয়ে কোনো উইকেট পায়নি। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 41 রান দিয়ে 2 উইকেট। রিশাদ হোসেন 2 ওভারে 16 রান দিয়েছে রিশাদ হোসেন। আর লাস্টে হারমিত সিং আর করি অ্যান্ডারসন পার্টনারশিপ করে 28 বলে 62 রান। মানে অবিশ্বাস্য, যার সেরা। বাংলাদেশ টিম হেরে গেল, এখন ঘুরে দাঁড়াতে হবে, বাকি ম্যাচগুলো জিততে হবে, তাহলে বোঝা যাবে না। আর শান্ত বলে মাঝে মাঝে এরকম ম্যাচ হয়। বাংলাদেশের অধিনায়ক, আমরা ভালো ব্যাটিং করিনি, বোলিং করিনি, ওরা সত্যি খুব ভালো ক্রিকেট খেলেছে এবং জিতেছে। বাংলাদেশ ক্রিকেট দল এবং ভারতীয় ক্রিকেট দল কোন 5টা জিনিস ঠিক করলে বা 5টা দিক ঠিক করলে যে তারা ভালো খেলবে আর কি, বা তারা বিশ্বকাপে মানে অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে, মানে কোন 5টা দিক ঠিক করলে বিশ্বকাপে অন্যতম দাবিদার, সেটা এই ভিডিওতে বলবো। মানে প্রথমে বলি ভারতের কথা, তারপর বাংলাদেশেরটা বলছি।
ভারতের যে সমস্যাটা মূল হয়েছে সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে তারা টেনশন চাপ সামলাতে পারে না, হেরে যায় তারা। তারপর তার আগে অবধি বিরাট কোহলি ভালো পারফরমেন্স করে আসে, এবারে কেউ পারফরমেন্স করতে পারে না, না ওপেনিং জুটি পারফরমেন্স করে, না 4-5 নম্বরে যারা খেলে তারা খেলতে পারে, না উইকেট কিপার খেলতে পারে। একমাত্র মহেন্দ্র সিং ধোনি খেলতো, আর কেউ খেলতেই পারে না, আর কেউ চাপই সামলাতে পারে না। বল তাও যেমন তেমন, ব্যাটিংটা একেবারে হয় না, যার কারণে ইন্ডিয়া জিততে পারে না। যেখানে ব্যাটিং উইকেট অন্যান্য দল হামেশাই 170-80 রান করে দেয়, সেই পিচে ভারত টেনে টুনে 150, 155, 160 করে। এই একমাত্র কারণ হলো ওপেনিং জুটিটা না খেলতে পারা। এবার এই ওপেনিং জুটি 1 নম্বর ঠিক করতে হবে ভারতকে। ওপেনিং জুটি এবার রোহিত শর্মা করবে না যশস্বী জয়সওয়াল করবে, নাকি বিরাট কোহলি রোহিত শর্মা করবে, সেটা বেছে নিতে হবে। এই দুটো অপশান রয়েছে, হয় রোহিত শর্মা বিরাট কোহলি, না হলে রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল। প্রথম চয়েস যেটা রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল, এটাই হয়তো খেলানো হতে পারে। 3 নম্বরে বিরাট কোহলি খেলবে, এটাই হয়তো হতে পারে। প্রথমে ভাবা হচ্ছিল যশস্বী জয়সওয়ালকে নেওয়া হবে না, এখন আমার মনে হয় না যশস্বী জয়সওয়ালকে নেওয়া হবে না বলে, এটা মনে হবে না, মানে যশস্বী জয়সওয়াল খেলবে। তার কারণ মানে যশস্বীর মতো মারকুটে ওপেনার দরকার ভারতের। এই একটা জিনিস ঠিক করতে হবে। 2 নম্বর যে জিনিসটা ঠিক করতে হবে সেটা হলো ফিনিশারের সব থেকে যদি এখনও চান্স রয়েছে 25 তারিখের মধ্যে কোনোভাবে যদি রিঙ্কু সিংকে দলে নেওয়া যায়, শিবম দুবের পরিবর্তে নিলেও আমি বলবো সেটা ভালো হবে। এবার ওই ফিনিশিং দিকটা ঠিকঠাক করতে হবে। অন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদের কিন্তু সব দিকে ফিনিশিং দিক ভালো রয়েছে, বা ওয়েস্ট ইন্ডিজ ভালো ভালো ফিনিশারও রয়েছে, সেই তুলনায় মানে ইন্ডিয়াতে কোনো ফিনিশার ভালো নেই। এই একটা ইন্ডিয়ার সমস্যা, ভারতীয় দলের এই একটা সমস্যা, এই দুটো দিক ঠিকঠাক করতে হবে। আর 3 নম্বর ভারতের ফিল্ডিং এমনি সিরিজগুলোতে তাও যেমন তেমন হয়, মাঝে মাঝে ভালো হয়, টুকটাক খারাপ হয়, কিন্তু ওই গুরুত্বপূর্ণ খেলায় মানে T20 খেলায়, ওয়ার্ল্ড কাপে মানে ভালো ফিল্ডিংটা করতে হবে। ক্যাচ ঠিকঠাক ধরতে হবে, ক্যাচ ছেড়ে দিলে হবে না, ক্যাচ ফেললে ভারত সমস্যায় পড়বে। এই হলো 3 দিক। 4 নম্বর দিক হলো 4 নম্বর দিক যেটা, সেটা বিরাট কোহলির ওপর আর রোহিত শর্মার ওপর বেশি নির্ভরশীল হয়ে যাওয়া। এটা যেন না হয়, এইটা হলে আর কি ভারতের বেশি সমস্যাটা হচ্ছে। মানে বিরাট কোহলি রোহিত শর্মা আউট হয়ে গেলেও যে ভারত ম্যাচ জিততে পারে, এটা তৈরি করতে হবে, এই মনোভাবটা তৈরি করতে হবে। এটা আর কি ভাবতে হবে যে আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাড়াও ম্যাচ জেতাতে পারি, বাকি যারা রয়েছে তারাও টিমের প্লেয়ার, তারাও জিততে পারে, তারাও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তারাও ভালো খেলতে পারে। এটাই মাথায় রাখা উচিত, তাহলে আমার মনে হয় ভালো হবে, তাহলেই জিতবে, না হলে কোনোভাবে জিততে পারবে না, না হলে জিততে পারবে না। আর যদি আর কি ওই মনোভাব না আনে, তাহলে তো হারবেই, ম্যাচ হারতেই থাকবে। ওই ট্রফি আর আসবে না, ট্রফি তখনই আসবে যদি আর কি কোনোভাবে এরকম হয়, মানে বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়াও আমরা ম্যাচটা জিততে পারি। নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এরা কিন্তু এরকম নির্ভরশীল করে না, এরকম জনপ্রিয় ওই দলে কেউ নেই, তবে আছে তো, যেমন কেন উইলিয়ামসন রয়েছে, তারপরে আর কে রয়েছে, আর গ্লেন ফিলিপস রয়েছে, সেরকম বড় কেউ নেই, কেন উইলিয়ামসনই বড় কেউ, বাট তারপরে অস্ট্রেলিয়া কিন্তু বড় কেউ রয়েছে, ডেভিড ওয়ার্নার রয়েছে, ট্র্যাভিস হেড রয়েছে, তারপরে গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে। 1-2 জনের উপর ভরসা থাকবে ঠিকই, কিন্তু তাদের উপরই শুধু ভরসা, বাকি কেউ খেলতে পারবে না, সেটা করলে হবে না। বাকিদেরও রান করতে হবে, তাহলেই ভালো খেলতে পারবে। এইগুলো ঠিকঠাক করা উচিত। আর 5 নম্বর যে ভারতের দিকটা, বোলিংটা একটু ভালো করা উচিত। বোলিংটা মানে কেউ সেইভাবে করতে পারছে না, বোলিংটা ফাইনাল ম্যাচে তো একেবারে করে না। তোমরা যখন ব্যাটিংটা করতে পারছো না, তাহলে সেখানে তুমি বোলিংটা ভালো করো, সেখানে বোলিংটাও ভালো হচ্ছে না। এই জন্য এই কটা কারণেই ভারত ভালো খেলতে পারছে না। 5টা দিক এইগুলো ঠিক করলে, মানে বোলিং, ফিল্ডিং, তারপরে ওপেনিং জুটি আর বা ফিনিশার, এইগুলো ঠিকঠাক করলে আমার মনে হয় না অসুবিধা হবে বলে। এগুলো করলে ভালো হবে, না হলে ভালো হবে না, ভালো খেলতে পারবে না, আবার ফাইনালে যে হারবে। আর বিরাট কোহলি কত খেলবে, আর একা খেলে নিয়ে যায় ফাইনালে, তারপর আর কেউ খেলতে পারে না। বড় মাপের প্লেয়াররা খেলতে পারেনি। 2007 সালে যেমন গৌতম গম্ভীর সেট হয়ে ফাইনাল ম্যাচে খেলে দিয়েছিল, ওরম। আর ফাইনাল কি, সেমিফাইনাল ম্যাচে ওটা কেউ হারে 195 রান ওখানে আরামসে ডিফেন্ড করা যায় ওয়াংখেড়ের পিছে। সেটা সেই ম্যাচে শুধু নো বল, একবার বুমরা নো বল করে, একবার অশ্বিন নো বল করেছিল। আর বুমরার বরাবরই মানে এই ফাইনালে গিয়ে পারফরমেন্স ভালো না, মানে বড় ম্যাচে খেলতে পারে না বুমরা। অন্য ম্যাচে খেলে, বাট বড় ম্যাচে বড় টিমের বিরুদ্ধে খেলতে পারে না, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে। আর যদি ওয়ার্ল্ড কাপ ছাড়া হয় তাহলে ভালো খেলে। শামিও আগের বছর ছিল 2022 সালে, শামি কিছুই করতে পারেনি। বুমরার পরিবর্তে মোহাম্মদ শামি সুযোগ পেয়েছিল ভারতীয় দলে বিশ্বকাপে, কিছুই করতে পারেনি, ভালো পারফরমেন্সই করতে পারেনি। সেই জন্য এইগুলো যদি ভারত সামলাতে পারে, এগুলো ঠিক করতে পারলে T20 ওয়ার্ল্ড কাপে ভারত অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে। মানে ফেভারের দল হিসেবে ইন্ডিয়া এর জন্যই ধরছে না, মানে কেউ ধরছে না, বা অনেকে হয়তো ধরছে, কিন্তু আমার মনে হয় না সেরার দল বলে। তার কারণ অস্ট্রেলিয়া, তারপরে নিউজিল্যান্ড এরাই বেশি সেরা, ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ব্যাটিং ভালো না, এই বোলিং ভালো না, তবে ব্যাটিং কিন্তু একেবারে সেরা সেরা, মানে সেরা একেবারে, জাস্ট মানে প্রথম থেকে জনসন চার্লস, ব্রেন্ডন কিং এরা শুরু করবে ওপেনিং জুটি, তারপরে চলে আসবে নিকোলাস পুরান, তারপরে এস রাদারফোর্ড রয়েছে, এস রাদারফোর্ডকে চাইলে খেলানো যেতে পারে, তারপরে অ্যান্ড্রে রাসেল রয়েছে, রম ভ্যান পাওয়েল, সিমরন হেটমায়ার, সেক্ষেত্রে হয়তো এস রাদারফোর্ড হয়তো সুযোগই পাবে না, মানে অবিশ্বাস্য, এস রাদারফোর্ড এই জন্যই সুযোগ পাবে না, মানে তারা অলরাউন্ডার খেলাতে বেশি পছন্দ করে এই জন্য। আলজারি জোসেফ কিন্তু ব্যাটটাও করতে পারে, তবে বোলিংটা জানি না ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমন করবে, যদি সেখানে ভালো করে দেয় আমি অবাক হবো না, তার কারণ ওয়েস্ট ইন্ডিজের হয়ে মার খায়, বাট ভালোই বল করে দেয়। আর প্রথম দিকে প্রচণ্ড যেন মার খাচ্ছিল আরসিবির হয়ে, তারপরে এখনও খেলায়নি আরসিবি ওই আলজারি জোসেফ প্রচণ্ড মার খাচ্ছিল আইপিএলে। তো দেখা যাক এখন ভারতীয় দল কেমন খেলে। এই গেল ভারতীয় দলের কথা, এবার চলে আসি বাংলাদেশ দলের কথা। আমার যতদূর মনে হয় বাংলাদেশ যে জিনিসগুলো ঠিক করা উচিত 5টা দিক, তারপরে আমি প্লেইং 11 সম্পর্কে একটু আলোচনা করছি। ভারতের প্লেইং 11 নিয়ে এটা একদম শেষে একটু বলবো, আর এখন একটু বাংলাদেশেরটা বলে নিই। ভারতেরটা কিছুটা বললাম, আর কিছুটা একদম শেষে বলবো। বাংলাদেশের যেটা সমস্যা, 1 নম্বর যে সমস্যা, ওপেনিং জুটি ঠিক করতে হবে। এবার ওপেনিং জুটি তানজিম হাসান তামিম, তার সাথে কি সৌম্য সরকার হবে, নাকি তার সাথে লিটন দাস হবে, সেটা ঠিক করতে হবে, নাকি লিটন দাস আর সৌম্য সরকার হবে। লিটন দাস আর সৌম্য সরকার হলে সেই জুটিটা খুব একটা কিন্তু খারাপ হয় না। উইকেট কিপিং করবে জাকির আলী, আর লিটন দাস উইকেট কিপিং চলে না ভালো, জাকির আলী ওর থেকে ভালো উইকেট কিপার, এবং লিটন দাস ওই ব্যাট করবে, ওটাই ঠিক আছে, ব্যাট করবে, আর তার সাথে ওই ওপেন করবে হয়তো ওই সৌম্য সরকারকে। এরা কিন্তু যখন শুরু করবে মেরে কিন্তু শুরু করে, সেই জন্য এদেরকে দিয়ে ওপেনিং করালে ভালো হবে। এটাই, মানে দেখা যাক এখন কি হয়, নাকি তানজিম হাসান তামিমকে দিয়ে ওপেনিং করাবে। ওপেনিং জুটিতে রান করতে হবে, ওই 1 থেকে 6 ওভারে 43 রান 42 রান এখনকার দিনে চলে না টি20তে। ওরা মিনিমাম যখন শুরু হয়েছে টি20 তখন ওটা ঠিকঠাক ছিল, এখন মিনিমাম 6 ওভারে 52 রান 55 রান তুলতে হবে। এবারে হ্যাঁ, একটা পিচের ব্যাপার আছে, স্লো পিচে 43 রান 2 উইকেট সেটা হতেই পারে, তার কারণ স্লো পিচে ব্যাটিং সহায়ক পিচ ছিল না, সেক্ষেত্রে আলাদা। কিন্তু সবসময় কিন্তু বোলিং সহায়ক পিচই থাকবে না, ব্যাটিং সহায়ক পিচও থাকবে, সেই পিচে 50 রান 55 রান তুলতে হবে। এবার কোনো ম্যাচে তুলেছে বাংলাদেশ, খুবই রেয়ার 50-এর উপরে রান। এবার যেখানে অস্ট্রেলিয়া বা বিদেশি টিমগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি আর কি রানটা তুলে দেয়, যার কারণে কিন্তু সুবিধা হয়ে যায়। বাংলাদেশের রানটা তুলতে হবে, এবং ওই জন্য ওপেনিং জুটি সেরা দরকার। এবার ওপেনিং জুটি কে হয় সেটা দেখতে হবে, ওপেনিং জুটি কাকে খেলানো হয় এখন সেটাই দেখার বিষয়। তবে আমার যতদূর মনে হচ্ছে ওপেনিং জুটি হয় লিটন দাস আর সৌম্য সরকার হবে, বা এটাও হয়তো হতে পারে লিটন দাস তার সাথে তানজিম হাসান তামিম। সেটার থেকে আমার মনে হয় সৌম্য সরকার লিটন দাস জুটি খেলানো ভালো। 3 নম্বরে তাওহিদ হৃদয় খেললো, আর যদি আর কি কোনো বাহাতি আউট হয়ে গেল সেক্ষেত্রে শান্ত 3 নম্বরে খেললো, আর আমি 4-এ ধরে রাখছি শান্ত। আর 5 নম্বরে সাকিব আল হাসান আসলো, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে জাকির আলী। এইভাবে টিম সাজানো হলো। 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে শরীফুল, 10 নম্বরে মুস্তাফিজুর রহমান, আর 11 নম্বরে আর একটা স্পিনার, সেটা হলো শেখ মেহেদি। ব্যাস হয়ে গেল, 2খানা ফাস্ট বোলার, 2খানায় বাহাতি ফাস্ট বোলার খেলালো। আর ভাইস ক্যাপ্টেন যদি তাসকিন খেলতে পারে তো ভালো, তাসকিন যদি খেলতে না পারে সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন অন্য কেউ হয়তো হবে। সব ম্যাচে নাকি খেলতে পারবে না তাসকিন আহমেদ, কিন্তু আবার মাঝে শোনা যাচ্ছিল তাসকিন নাকি বিশ্বকাপের সব ম্যাচে খেলতে যায়। এখন দেখা যাক। তাই 1 নম্বর দিক ওপেনিং জুটি, 2 নম্বর হলো বাংলাদেশের ফিল্ডিং সব থেকে বাজে। ওয়েস্ট ইন্ডিজ বা নেপালের থেকেও মনে হয় বাজে, শুধু ক্যাচ মিস করে। ওই ক্যাচ মিস করার জন্য একটা প্লেয়ার সেট হয়ে যায়, ওই প্লেয়ার যে দানবীয় ইনিংস খেলে দেয়, এটা বাংলাদেশের ঠিক করতে হবে। এই হলো 2টো দিক ঠিক করা। 3 নম্বর দিক হলো মানে বাংলাদেশের যেটা আরেকটা মূল সমস্যা, ফিনিশিং দিকে রান ওঠে না। মাহমুদুল্লাহ রয়েছে, বাট মাহমুদুল্লাহ ছাড়াও জাকির আলী অনেক, এদেরকে ভালো খেলতে হবে। ফিনিশার এর জন্যই দরকার ছিল মুস্তাফিজুর বলি কেন, মোহাম্মদ সাইফুদ্দিনকে এর জন্যই দরকার ছিল। সাকিবকেও কিছু ক্ষেত্রে আমরা ফিনিশ করতে দেখতে পারি। 5-এ যেহেতু সাকিব আসবে, 5-এ যারা আসে 5-6 তাদের কিন্তু ফিনিশই করতে হয়। সাকিব কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে টি20তে ভালোই ফিনিশ করছিল, সেই জন্য কে বলতে পারে হয়তো ফিনিশার হিসেবে তাকে দরকার হবে, ফিনিশার হিসেবে তাকে লাগবে। এবার ওইটাই দরকার হবে, ওইটা ঠিক করতে হবে। আর 4 নম্বর যে দিকটা হলো, 4 নম্বর দিক হলো পেসারদের ভালো করতে হবে। পেসাররা আমরা দেখেছি টি20 ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারেনি। একটা বোলার 4 ওভার বল করেছে, 45-50 রান দিয়ে ফেলেছে, 55 রান দিয়ে ফেলেছে, যার কারণে কিন্তু
প্রচণ্ড রান হয়ে গেছে, এবার সেই রানটা চেস করতে পারেনি বাংলাদেশ। সিরিজও এরকম হয়েছে, ওয়ার্ল্ড কাপেও এরকম হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের ওই দিকটা সামলাতে হবে, মানে রানটা কম করে দিতে হবে, তাহলে ভালো হবে। আর যে ম্যাচে বোলিং ভালো হয়েছে সেই ম্যাচে কিন্তু ব্যাটিং করে বাংলাদেশ জিতেছে। আর বাংলাদেশের পক্ষে কখনোই সম্ভব না 180-85 রান চেস করা, যতই ব্যাটিং উইকেট হোক না কেন। তার কারণ অত মেরে বাংলাদেশের প্লেয়াররা ব্যাটিং করতে পারে না, হয়তো সেই ম্যাচে করবে ব্যাটিং, তাওহিদ হৃদয় একটু মারকুটে ব্যাটিং করে, মাহমুদুল্লাহ প্রয়োজনে করতে পারে, বা এক সময় মনে হচ্ছিল যে মাহমুদুল্লাহকে টিমেই নেওয়া হবে না, তাকে একেবারে বাতিলের খাতায় দিয়ে রেখেছিল, এখন আবার তাকে খেলানো হচ্ছে। শান্তর ওপর ক্যাপ্টেন্সির উপর ভরসা রাখা হচ্ছে, বাট শান্তকে ক্যাপ্টেন্সি ঠিক করতে হবে। 5 নম্বর কারণ হলো শান্তর ক্যাপ্টেন্সিটা ভালো করতে হবে এবং সে তার ব্যাটিংয়ে রান করতে হবে। সে ব্যাটিংয়ে রান করতে পারছে না, ধারাবাহিকতা নেই, তাহলে তো বাংলাদেশ ভালো খেলবে কী করে? ওই জন্যই বাংলাদেশ ভালো খেলতে পারছে না, বা সেমিফাইনাল ফাইনালে এখনও পর্যন্ত একটা ট্রফি জিততে পারেনি। এই কারণেই বাংলাদেশ, শুধুমাত্র এই কারণে ক্যাপ্টেন খেলতে পারেনি। এর আগে যখন সাকিব ছিল সেইভাবে জমে উঠতে পারেনি। তা সাকিবের কাজ হলো ব্যাটে বলে পারফরমেন্স করা, এবার সে ব্যাটে হয়তো পারলো না, বলে কিন্তু করেই দেয়। এবং ওই সাকিবই একমাত্র ওই কোয়ালিটি প্লেয়ার, আর সেরকম কোনো কোয়ালিটি প্লেয়ারই নেই। শরীফুল ইসলাম মুস্তাফিজুর করবে, বাট দেখা যাক কী হয়। আর রিশাদ হোসেনকে একটু মারটা কম যেতে হবে, সে লেগ স্পিনার মার খাবে, বাট ঠিক আছে, তাই বলে একটু কম মার খাক, ওই 40-45 রান করে যেন মার না খায়। আর শেখ মেহেদী হাসানকে খেলানো হতে পারে কিছু ম্যাচে, আবার কিছু ম্যাচে খেলানো হবে না। সেই জন্য এই দুটো দলের এইগুলোই দিক। আর ভারতের প্লেইং ইলেভেনের কথা যদি বলতেই হয়, ভারতের প্লেইং ইলেভেনে যশস্বী জয়সওয়াল ওপেন করবে, তার সাথে রোহিত ওপেন, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে চলে আসবে সূর্য, 5 নম্বর উইকেট কিপার সঞ্জু বা ঋষভ পান্তের মধ্যে ঋষভ পান্তই খেলবে। আর তারপর হার্দিক পান্ডিয়া 6 নম্বরে, সাথে জাদেজা। এই জায়গায় এই 3 জনের উপরে নির্ভর করছে ফিনিশিং দিক, এখানে রিঙ্কু সিংকে দরকার ছিল। তাই 8 নম্বরে হয়তো অক্সার প্যাটেলকে খেলানো হতে পারে, অক্সার প্যাটেল বেশি স্পিনার খেলানো হবে। জাদেজা আর অক্সার প্যাটেল একই ধরনের স্পিনার দিয়ে কী করে ভালো বোলিং করবে কে জানে। 9 কুলদীপ যাদব, 10 নম্বরে জাসপ্রীত বুমরা, 11 নম্বরে হয় মোহাম্মদ সিরাজ, নয় আকবর সিং। এবার একজন ডানাতি বাহাতি পেসারই খেলানো হবে মিশিয়ে, সেক্ষেত্রে সিরাজ সুযোগ পাবে না, আকবর সিং সুযোগ পাবে, সেটা হয়তো হতে পারে। ভারতের প্লেইং ইলেভেনের কথা বলে দিয়েছি, বাংলাদেশের প্লেইং ইলেভেনের কথা এবার একটু বলে দিচ্ছি। 7 জন তো বললাম, পুরোই বলে দিয়েছি, বাংলাদেশের প্লেইং ইলেভেনও পুরো বলেছি। তো এখন দেখা যাক, এবার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে ভারত আর বাংলাদেশ এইবারের আইপিএল এইবারের বিশ্বকাপে কি ভালো করতে পারবে। আইপিএলের ভিডিও করতে করতে আইপিএলই হয়ে যাচ্ছে, আইপিএল তো প্রায় শেষের দিকে। আইপিএল শেষ হয়ে গেলে টি-20 বিশ্বকাপের জন্য প্রতিটা দল কিন্তু আমেরিকা চলে যাবে, আর বাংলাদেশ তো আমেরিকার সাথে সিরিজও খেলছে, একটা ম্যাচ অলরেডি হয়ে গেছে। আর তো দেখা যাক ওই পিচে কীরকমভাবে তারা মানিয়ে নিতে পারে বাংলাদেশ। এবার ওপেনিং জুটি কে খেলবে এটা নিয়ে একটা সংশয় থাকছে, ঠিক করতে হবে এটা। বাংলাদেশের চান্ডিকা হাতুরু সিংকে ঠিক করতে হবে, আর শান্তকেও ঠিক করতে হবে। আর শান্তকে মেরে খেলতে হবে, কি 30 বলে 30 ওই রান টি-20তে চলে না। মিনিমাম 20 বল খেলে 35 রান করুক, তাড়াতাড়ি আউট হয়ে যাক, বাট একটু মেরে ব্যাটিং করুক। স্ট্রাইক রেটটা সবসময় একটু বেশি রাখা উচিত, বাড়িয়ে, যাতে বাংলাদেশের সুবিধা হয়। এবার ওরকম স্লো স্ট্রাইক রেটে খেললে ম্যাচ এমনিতেই হেরে যাবে, এমনিতেই জিততে পারবে না অত স্লো ম্যাচ খেললে। বাংলাদেশ এটাই সমস্যা, বাংলাদেশ স্লো খেলে। 2022 সালে একটা ম্যাচও জিততে পারেনি, 2021 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ জিততে পারেনি। ওইভাবে হয় নাকি? শুধু হার ওইভাবে হারলে হয় না। 2016 বিশ্বকাপে আবার তামিম ইকবাল ভালো খেলেছিল, সেখানে ছোট টিমের বিরুদ্ধে ভালো খেলে দিয়েছিল তামিম ইকবাল। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এখনও ম্যাচটা মনে পড়ে, 1 রানে মহেন্দ্র সিং ধোনি জিতিয়েছিল ভারতকে, অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল, দারুণ একটা ম্যাচ হয়েছিল। সেই জন্য দেখা যাক, এই 5টা দিক ঠিক করতে হবে ভারত বাংলাদেশে, তাহলে হয়তো ভালো করবে, তা না হলে ভালো করা মুশকিল। তবে এই 5টা দিকই ঠিক কী করতে পারবে, বিশেষ করে ফিনিশিং দিক, দুই দলের ক্ষেত্রে বলছি। আর ওপেনিং জুটি, ভারতের ওপেনিং জুটি তাও চলে যেতে পারে, কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটি কে করবে সেটা বোঝা মুশকিল। বাংলাদেশের হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে কেউ সেইভাবে রান করে উঠতে পারে না। ভারতের হয়ে তাও বিরাট কোহলি করে, একমাত্র বিরাট কোহলি করেছে, হ্যাঁ। আর বাংলাদেশে কিন্তু কোনো এরকম ধারাবাহিকভাবে রান করে যাওয়া এরকম কেউ করতে পারে না। কোনো ম্যাচে কেউ খেলে, কোনো ম্যাচে খেলতে পারে না। সাব্বির রহমান টি-20তে এর আগে ভালো খেলেছিল, এশিয়া কাপ 2016 সালে, সেখানেও ভালো খেলেছিল সাব্বির রহমান। তবে ওই ভালো প্লেয়ার উঠতে পারে না বলে বাংলাদেশ কোনো কাপও পায় না, কোনো রেকর্ডও করতে পারে না, একই কারণে ভালো কোনো প্লেয়ার নেই বলে এই অবস্থা হয়। শুধুমাত্র এই অবস্থা হয় ওই কারণে। সাকিব রান করে ঠিকই, বাট
সাকিব তো একজন অলরাউন্ডার, ব্যাটও করবে বলও করবে, বলাতে উইকেট নেয়, ব্যাটাতেও খেলে, বাট স্ট্রাইক রেট অনেকটা কম, তারপরে অ্যাভারেজ কম, অ্যাভারেজ থাকে 23 আর স্ট্রাইক রেট থেকে আরও কমে যায়। বলাতে আবার ভালো বলে, বলাতে বেশি সেরা আর কি সাকিব আল হাসান। ব্যাটাতেও ভালো, তবে 2019 ওয়ানডে বিশ্বকাপে একটু বেশি ভালো খেলেছিল। টি-20-র জন্য অতটা ব্যাটিংয়ে উপযুক্ত না সাকিব, অতটা মেরে ব্যাটিং করতে পারে না, খেলে বাট অতটা মেরে ব্যাটিং করতে পারে না। আর এবার তো নিজে ফিনিশ করতে হবে, ফিনিশিং রূপে মানে ফিনিশার হিসেবে কেমন খেলে সেটা একটা অনেকটাই নির্ভর করবে সাকিব, মানে বাংলাদেশের ভালো খেলা বা খারাপ খেলার ওপর অনেক কিছু, দেখা যাক কি হয়।